মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, বীর মুক্তিযোদ্ধারা আমাদের প্রেরণা, গৌরবের ধন। আমরা পথ চলি মহান মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে। পথ চলতে চলতে দিন গিয়ে মাস হয়, মাস থেকে বছর, ঘুরতে থাকে রাজনীতি, অর্থনীতি, কূটনীতি সহ সব জায়গা। যুগ যুগ ধরে রাজনীতির সংজ্ঞায় যে জনগণই সকল ক্ষমতার উৎস, আদতে সেই জনগণ কতটুকু ভাগ পায় রাজনৈতিক চর্চায়? নতুন নতুন জোট, রাজনীতির মেরুকরণ, ভোটের খেলায় কী প্রভাব ফেলল, মিলল কি সমীকরণ? দর্শক সব প্রশ্নের উত্তর জানতে আজকের এই আয়োজন। সবাইকে স্বাগত জানাচ্ছি জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আজকে আলোচনার শিরোনাম রেখেছি রাজনীতিতে ডান বাম, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার অতিথিরাও এরই মধ্যে আমার সাথে যুক্ত হয়ে গেছেন। আজ স্টুডিওতে যুক্ত হয়েছেন রাজিকুজ্জামান রতন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় নেতা, ছাত্রজীবন থেকে রাজনীতি করছেন, শ্রমিক রাজনীতির সাথে যুক্ত, বাসদের মুখপত্র ভ্যানগার্ডের সম্পাদক রাজিকুজ্জামান রতন। আমার সাথে যুক্ত হয়েছেন মাইনুল আলম, দৈনিক আমাদের সময় ও বিজনেস পোস্টের নির্বাহী সম্পাদক, রাজনীতি ও কূটনীতি বিশ্লেষক, কলাম লেখক, ছাত্রজীবন থেকে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। দীর্ঘ ৩০ বছর দৈনিক ভোরের কাগজ, প্রথম আলো ও ইত্তেফাকে কর্মরত ছিলেন মাইনুল আলম। আমার সাথে যুক্ত হয়েছেন নূরজাহান বেগম মুক্তা, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা, সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ শামসুন নাহার হল ঢাকা বিশ্ববিদ্যালয়, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সাবেক প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনজনকেই স্বাগত জানাচ্ছি এবং আলোচনা শুরু করতে চাই। শিরোনাম রেখেছি রাজনীতিতে ডান বাম, এবং প্রধানমন্ত্রীর একটি মন্তব্য দিয়েই আসলে আমি এই আলোচনাটি শুরু করতে চাই। গত মঙ্গলবার আওয়ামী লীগের যে কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে দেশের অতি বাম অতি ডান সবই এখন এক হয়ে গেছে। এটা কিভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? আমি আলোচনাটা যদি আজকে রাজিকুজ্জামান রতন আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রধানমন্ত্রী একটি প্রশ্ন রেখেছেন, প্রশ্নটির উত্তরটা নিয়েই শুরু করতে চাই আলোচনা। ধন্যবাদ। প্রধানমন্ত্রী যখন কোনো কথা বলেন সেই কথাটাকে অবশ্যই খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে, কারণ তিনি নানা ধরনের তথ্য তার থাকে, উপাত্ত তার থাকে, তার রাজনৈতিক প্রজ্ঞা আছে এবং তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী, ফলে তার কথা তো নিশ্চয়ই কোনো হালকা বিষয় নয়। এখন অতি বাম এবং অতি ডানকে তিনি এক জায়গায় দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই তার দেখার ক্ষমতা এবং তার যে তথ্য তার কাছে আছে সেখান থেকে দেখেছেন, কিন্তু অতি বাম আসলে কাকে তিনি চিহ্নিত করেছেন সেটা আমরা ঠিক বুঝতে পারি নাই। আর অতি ডান বলতেই বা কাকে বুঝিয়েছেন সেটাও আমরা বুঝতে পারি নাই। বিএনপিকে তো আমরা ডানপন্থী দল বলে মনে করি, অতি ডান আবার কারা হলো এখানে? তো ফলে তিনি কি ব্যাখ্যা করেছেন সেটা যদি না জানা থাকে তাহলে শুধু তার মন্তব্য নিয়ে কথা বলাটা মনে হয় অনেক সময় একটু ভুল ব্যাখ্যা হয়ে যেতে পারে আমাদের। কিন্তু আমরা সাধারণভাবে যেটা জানি, বাম রাজনীতি বলতে এটা বোঝা যেত, আপনারা জানেন যে সামন্ততন্ত্র উচ্ছেদ করার পরে যখন জনগণের ইচ্ছাকে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার প্রধান নিয়ামক বলে মনে করা হলো, তখন বলতো জনগণের ইচ্ছার প্রতিফলন হবে কীভাবে? বলে পার্লামেন্টের মাধ্যমে। পার্লামেন্ট তাহলে কীভাবে কাজ করবে? যে পার্লামেন্টে যারা ক্ষমতায় থাকবেন, যারা কোনো ডিসিশন দেবেন, তারা বসবেন ডান দিকে, আর যারা সেটাকে সমালোচনা করবেন বা তার ক্রিটিসিজম করে অন্য কোনো বিকল্প পথ দেখাবার চেষ্টা করবেন, তারা বসবেন বাম দিকে। এই জন্য ফরাসি পার্লামেন্টে ফার্স্ট পার্লামেন্ট যখন বলা হয়, ফার্স্ট পার্লামেন্টে বামপন্থী বলা হতো। যারা যে ডিসিশনটা হলো সেই ডিসিশনটাকে যারা ক্রিটিসাইজ করছেন তারা হচ্ছেন মানে বিরোধী পক্ষ। যদি আমরা এক বাক্যে বলতে চাই, বিরোধী পক্ষ হলে সবাই বাম নাও হতে পারে, পরবর্তীতে যেটা দেখা গেল। তারপরে যখন আপনারা জানেন যে 1848-এ যখন ম্যানিফেস্টো অফ দ্য কমিউনিস্ট পার্টি লেখা হয়, তারপর থেকে গোটা দুনিয়াতে দেখা গেল যে বামপন্থী বলতে বোঝানো হতো সমাজতন্ত্রীদেরকে। তার আগে কিন্তু বামপন্থী বলতে বোঝানো হতো বিরোধী পক্ষকে, কিন্তু এরপর থেকে বামপন্থী বলতে বোঝানো হয় যারা সমাজতন্ত্রের আদর্শকে ধারণ করেন, সমাজ পরিবর্তনের কথা বলেন, যে অর্থনৈতিক পদ্ধতিতে দেশ চলছে সেটাকে তারা পাল্টাবার কথা বলেন, তাদেরকে সমাজতন্ত্রী বলা হয়। এবং সমাজতন্ত্রীদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তারা শ্রমজীবী মানুষের অধিকারের কথা বলেন আর মানুষের বৈষম্যের বিরুদ্ধে কথা বলেন। সেই বৈষম্য ধর্মভিত্তিক কিংবা জেন্ডার ভিত্তিক, নারী পুরুষের বৈষম্য হতে পারে, কিংবা বর্ণভিত্তিক, বলে লিঙ্গ, বর্ণ এবং ধর্ম, সমস্ত ধরনের বৈষম্যের বিরুদ্ধে মানুষকে মানুষ হিসেবে যারা দেখতে চান। ফলে এইটা আমাদের তো একটা যে ক্লাসিক্যাল টেক্সট যদি ধরি, তাহলে বাংলাদেশেও বামপন্থী রাজনীতির প্রভাবটা কীরকম ছিল সেটা আমরা ভাষা আন্দোলনের মধ্যে দেখেছি, সেটা আমরা শিক্ষা আন্দোলনের মধ্যে দেখেছি, এবং সেটা আমরা বাংলাদেশের স্বাধীনতার মধ্যে দেখেছি বলেই আমাদের কিন্তু স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে যে আমাদের যে সংবিধানটা হয়েছে সেই সংবিধানের একটা স্তম্ভ হিসাবে
সমাজতন্ত্রকে গ্রহণ করা হয়েছিল। কিন্তু সমাজতন্ত্রকে গ্রহণ করা, সেটাকে বাস্তবায়ন করা, দুটার মধ্যে তো একটা বিরাট পার্থক্য আছে। সেই পার্থক্যের কারণে বামপন্থীরা সবসময় বলে যে আপনার সংবিধানে যা বলেছেন বাস্তব জীবনে কিংবা সমাজে তার তো প্রতিফলন দেখছি না। ফলে বামপন্থীরা সবসময় সমালোচনা করেন যে আপনারা তো বলেছিলেন যে একটা পরিকল্পিত অর্থনীতি হবে, তাহলে মুক্তবাজার অর্থনীতির কথা বলছেন কেন? এই সমালোচনার বামপন্থীরা বলবেই। কিংবা যেখানে শ্রমিক কৃষকের অধিকারের প্রশ্ন ছিল সেখানে ব্যবসায়ীদের অধিকারটা প্রাধান্য চলে আসে কীভাবে? কিংবা যেখানে শিক্ষা, স্বাস্থ্য এগুলোর দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে নেওয়ার কথা ছিল সেগুলো সব বাণিজ্যিক খাতে ছেড়ে দেওয়া হচ্ছে কেন? ফলে বামপন্থীদের এই বিরোধিতা সবসময় থাকতে থাকে দুটো কারণে, যে রাষ্ট্র যেভাবে চলছে সেটা কি গণমানুষের স্বার্থ রক্ষা করছে সেই কথা বিবেচনা করে, অথবা রাষ্ট্র যেটা ঘোষণা করেছিল রাষ্ট্র যদি তার ঘোষিত পথ থেকে সরে যায় তাহলে সেক্ষেত্রে বামপন্থীরা সমালোচনা করে। রতন ভাই, আমি আপনাকে এই অংশে থামাতে চাই, এই জায়গাটাতে থামাতে চাই, এবং আমরা যেটা যে বক্তব্যটা দিয়ে শুরু করেছি যে অতি বাম এবং অতি ডান প্রধানমন্ত্রী বলছেন, এবং সেটি নিয়ে আমরা জানি যে মাঠের বিরোধী দল বিএনপির মহাসচিব তিনিও একটি মন্তব্য করেছেন। আসলে কি এইরকম বিষয়টা আসার কারণ হচ্ছে এমনটা, আপনি যেমন বললেন যে সরকার যা যা বলেছিল সেগুলো পূরণ করতে পারছে কিনা, আমরা কি এটা ধরতে পারি যে এখন আমরা দেখতে পাই রাজনীতির মাঠে অনেকগুলি বাম সংগঠন সরকার বিরোধী আন্দোলনে সোচ্চার হয়েছে, এটির উপর ভিত্তি করে কি প্রধানমন্ত্রী এই ধরনের কথা বলছেন কিনা, এবং এখন কি আসলে সেই সময়টি এসেছে কিনা, এই প্রশ্নটি আমি আসলে মুক্তাপাকে করতে চাই। যে বিএনপি মহাসচিব বললেন যে ডান বাম নয়, দেশের মানুষ সরকারকে উৎখাত করতে চায়। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু বাম সংগঠন যারা রয়েছে তাদের নেতাকর্মীরাও সরকারের নানা বিষয়ে সমালোচনা করছে। বিষয়টা কি এরকম নূরজাহান বেগম মুক্তা, যে আসলে সরকার তার যা ম্যান্ডেটগুলো ছিল, যা নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো পূরণ করতে ব্যর্থ হচ্ছে গত 15 বছরে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দুজন বিশিষ্ট আলোচক এবং যারা দেখছেন জিটিভির সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। দেখুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, রাজনীতির দীর্ঘ পথ পরিক্রমায় উনি অভিজ্ঞ। উনি যখন যেটা বলেন বুঝে শুনেই বলেন এবং সেটার একটা তাৎপর্য থাকে। আজকে যে উনি বলেছেন অতি ডান অতি বাম 90 ডিগ্রি ঘুরে গিয়েছে, সব এক হয়ে সরকারের বিরুদ্ধে। আপনি দেখেন না, বাংলাদেশে বিএনপি দাবি করে যে তারা বিরোধী দল, মাঠের বিরোধী দল, বা জাতীয় পার্টি দাবি করে তারা বিরোধী দল যেহেতু তারা সংসদে আছে। কিন্তু আপনি দেখেন এই যে বিগত 7ই, আমি খুব বেশি দূরে যেতে চাই না, বা দূরে গেলেও যেতে পারি, কারণ বর্তমান সরকার এই এক নাগারে 4 ধাপে কিন্তু একটানা ক্ষমতায়। 2009 সালে ক্ষমতায় বসলো, এরপর থেকেই তো বিএনপি মাঠে ময়দানে। 2014 সালে আন্দোলন সংগ্রাম করলো, নির্বাচনে গেল না। 2018 গেল, নির্বাচনের নাটক করলো। 2024 আবার গেল না। এবং এই যে বিএনপি যে মাঠে আছে তার সাথে কারা আছে? বিএনপি তো ডানপন্থী দল, তো বিএনপির সাথে কি বাম নেই? হ্যাঁ, অতি বাম, বাম, ডান, অতি ডান, জামায়াত ইসলামী আছে না, তারাও তো আছে, সবই তো আছে, তো সব তো মিলেমিশে একাকার। তো এখানে আর বুঝার বাকি থাকে না কিছু, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি দেশের জন্য যা করেছেন। আমি আপনাকে প্রথমেই বলবো যে আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী আছে আর কিছু রাজনৈতিক ব্যক্তি আছে যাদের কিনা কোনো কাজ নেই, কাম নেই, বা কোনো সাংগঠনিক ভিত্তি নেই। তারা কি করে? কিছু বুদ্ধি বিক্রি করে খায়, কিছু, সবার কথা না, কিছু তারা সহ মিলে দেশটাকে চাচ্ছে অস্থিতিশীল করার জন্য, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে একটা কিছু ইস্যু তৈরি করার জন্য তারা সুযোগ খোঁজে, যদিও তেমন ইস্যু তারা পায় না। বিরোধী দলের সকলেই আসলে সুযোগ খোঁজে, সব সময় খোঁজে, কিন্তু আমাদের দেশের একটু ব্যাপারটা অন্যরকম। আমাদের দেশের বুদ্ধিজীবীরা হলো 3 রকম। একরকম বুদ্ধিজীবী আছে অন্ধ, হ্যাঁ, তারা চোখে দেখে না। আরেক রকম বুদ্ধিজীবী আছে তারা বধির, কানে শুনে না। আরেক রকম বুদ্ধিজীবী আছে তারা মুখ, কথা বলতে পারে না। হ্যাঁ, এবং এরা কিন্তু আসলে এরা সবই জানে, কিন্তু সরকারের ক্ষেত্রে, সরকারের যখন ভালোটা হয়, সরকারের যখন অর্জন হয়, তখন কিন্তু এরা কেউ বধির, কেউ অন্ধ, কেউ মুখ হয়ে বসে থাকে, কিছুই জানে না তারা। এবং উল্টা কি করে, দেশে বিদেশে এরা সবাই মিলে এই যে আজকে অতি ডান অতি বাম বলেন ডান, সব জোট এক হয়ে। আপনি দেখুন আজকে টকশোতে আসলে আমরা কি আসি,
আমরা বিএনপি আওয়ামী লীগ থেকে একজন আসে আর বিএনপি একজন সাংবাদিক আসে, উনি আসছেন। এবং রতন ভাই আমার খুব শ্রদ্ধার মানুষ, হ্যাঁ, সাংবাদিক মাইনুল ইসলাম সাহেব উনিও আমার খুব শ্রদ্ধার মানুষ। রতন ভাই দেখেন উনি কোন দল করে, উনি কি বিএনপির রাজনীতির আদর্শের একজন মানুষ, বাম সংগঠনের আছে। তাহলে দেখেন কিন্তু আন্দোলন সংগ্রাম কিন্তু সবাই একসাথে করতেছে, বিএনপি সহ মিলে, জামাতে ইসলামী সহ মিলে। আমি যে প্রশ্নটি করেছিলাম যে রাজনৈতিক দল একদিকে হয়ে গেছে, আপনারা কিন্তু আলাদা হয়ে গেছেন। না, আমরা এখন এই যারা একদিকে হলো, তাদের একদিকে হওয়াটা না হওয়াটাতে আমার মনে হয় না যে এটা কোনো জাতীয় জীবনে প্রভাব ফেলবে। আপনি দেখেন 4 দফায় আওয়ামী লীগ একটানা ক্ষমতায়, বহু আন্দোলন সংগ্রাম আমরা দেখেছি। আজকে বিএনপি বা অন্যান্য দলগুলা প্রায় 18 বছরের মতো মাঠে ময়দানে রাজনীতির মাঠে ঘুরতেছে, ছন্ন ছাড়ার মতো ঘুরতেছে, কোথাও কোনো হালে পানি পাচ্ছে না। মানে কি, জনগণ তাদেরকে ধারণ করছে না। তারা যখন যে আন্দোলনের ডাক দেয়, সাড়া দেয়, জনগণ সেটাতে সাড়া দিচ্ছে না। তার মানে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা নাই। তারা হলো সেই রাজনীতিবিদ, সেই বুদ্ধিজীবী, কিন্তু তারা দেশের কিভাবে অমঙ্গল হয়, দেশ কিভাবে অস্থিতিশীল হয়, কিভাবে তারা সবাই মিলে লবিস্ট নিয়োগ করে অর্থায়ন করে দেশের বদনাম করা যায়, গিবত করা যায়, সেই ব্যাপারে কিন্তু তারা গত কমাস ধরে দেখছি নির্বাচনের প্রায় 3.5 মাস হয়ে গেছে অলরেডি। সেই সময়ের মধ্যে কিন্তু আমরা বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দল যারা আপনাদের বিরুদ্ধে আছে বা দেশ আপনার অভিযোগ মতে যারা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে, তাদের কিন্তু আমরা কোনো রকম তাদের মধ্যে অস্থিরতা তৈরির ইচ্ছা আমরা দেখতে পাচ্ছি না, মানে দেখছি না। সেক্ষেত্রে আপনি এই অভিযোগটা কেমন করে করেন যে তারা অস্থির করার চেষ্টা করছে? আমি কেন বলি, দেখুন তাদের জন্ম কিন্তু ওই সেই সেনা ছাউনিতে তাদের জন্ম। আমি বিশেষ করে বিএনপির কথাই বলবো, তাদের জন্ম হইলো বন্দুকের নলের ডগায় তাদের জন্ম। এটা কোনো রাজনৈতিক দল না, এটা ক্লাব বলা যায়। এবং বিভিন্ন দল থেকে দলছুটরা এসেই কিন্তু এই বিএনপির হাল ধরেছে, নেতৃত্ব দিয়েছে। আর এখন বিএনপির তো কোনো আন্দোলন করার মতো সংগঠন নয়, কিন্তু বিএনপি সাংগঠনিকভাবে বিধ্বস্ত। আমি কেন বললাম এই কথাটা, কারণ ষড়যন্ত্র, মানুষ হত্যা এবং মানুষ খুন, ষড়যন্ত্র, গুম, মানুষ খুন, বিএনপির রাজনীতির 3 গুণ। এখন বিএনপির সাথে ডান বাম অতি ডান মিলেমিশে একাকার হয়ে গেছে, যার কারণে এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য। এখন একটা কথা আছে কি, আপনি বলুন, দেখুন ভালো কাজ 9টার গাড়ি যদি 9টার গাড়ি, যেই গাড়ি 9টায় ছাড়বে সেটা যদি 12টায় ছাড়ে, তখন কি হয়? পত্রিকায় হেডলাইন হয়, বিএনপি নেতাকর্মীরা 9টার গাড়ি 9টায় ছাড়েনি, দেখুন বিএনপির গুমের যে কথা বলো না, এই গুমের সংস্কৃতি শুরু হয়েছে বিএনপি শাসনামলে। বিএনপি যখন 91 সালে ক্ষমতায় আসলো, তখন তাদের নেতা চিটাগংয়ের জামাল উদ্দিন, উনি গুম হলেন, এবং কার দ্বারা গুম হলেন? ওনার দলেরই আরেকজন নেতা দ্বারা। হ্যাঁ, তাহলে এই গুম ক্রস ফায়ারের সংস্কৃতি কারা শুরু করেছে? বিএনপি শুরু করেছে। তার ধারাবাহিকতা চলবে না। আমরা কাউকে গুম খুম কাউকে করি না, আওয়ামী লীগের গুম খুমে বিশ্বাস করে না, বরং আওয়ামী লীগের নেতারা বিএনপির আমলে গুম খুন ক্রস ফায়ারের শিকার হয়েছে এবং বলেছে হার্ট অ্যাটাক হয়েছে। এই নাম দিয়ে আওয়ামী লীগের হাজার হাজার কর্মীকে হত্যা করা হয়েছে। ফিরবো আপা, এই অংশে আপনার সময় শেষ হয়ে গেছে। আমি একটু মাইনুল আলম ভাই আপনার কাছে চলে যেতে চাই। এক সময় আমরা বাম রাজনীতি ডান রাজনীতির নীতিগত পার্থক্য নিয়ে আলোচনা করেছি। ঠিক এই সময় আজকের আলোচনাটাতে মনে হচ্ছে বাম রাজনীতি বনাম আওয়ামী লীগের রাজনৈতিক নীতি, মানে এই রাজনীতির নীতি, এইটি একটা আলোচনার বিষয় হয়ে গেছে, এমনটাই মনে হচ্ছে। পার্থক্যটা কোথায়? মাইনুল ভাই আপনার কাছে যদি একটু আপনি জানতে চাচ্ছেন বাম রাজনীতি বনাম মানে এর বিরুদ্ধে, এর সাথে আসলে আওয়ামী লীগের রাজনীতির পার্থক্যটা কোথায়? পার্থক্য তো অনেক আছে। আওয়ামী লীগের যে রাজনীতি করছে, আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্মপদ্ধতি, নীতি, সেটা একরকম, আর বাম দলগুলোর যে নীতি কিংবা বক্তব্য সেটা ভিন্ন রকম। পার্থক্য তো এক একটা দলের সাথে এক একটা দলের মিলবে না, পার্থক্য থাকবেই, বক্তব্য এবং অবস্থানের পার্থক্য আছে। কিন্তু যে বিষয়টা আপনি আলোচনা করছেন যে ডান বাম ইস্যু, এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, অবশ্যই তাৎপর্যপূর্ণ। কিন্তু এই যে প্রতিক্রিয়াগুলো বিভিন্ন জায়গা থেকে দেখছি, বিএনপির মহাসচিব বলেছেন যে শুধু ডান বাম না, পুরো জাতি, জনগণ, সারা দেশের জনগণ সরকারকে চায় না, উৎখাত করার চেষ্টা, সরকারকে উৎখাত করবে। সরকার উৎখাত মানে সরকার পরিবর্তন করবে। এই মুহূর্তে আজকে আমরা 2024 সালের মের 2 তারিখ বসে আলোচনা করছি যে সরকারকে পরিবর্তন কিংবা উৎখাত করবে। এটা কিভাবে সম্ভব? সরকারকে উৎখাত করার জন্য যে পদ্ধতি, যে বিষয়গুলো প্রয়োজন,
সেগুলো কি বাংলাদেশে আছে? বাংলাদেশের গত কয়েক বছরের রাজনীতিতে আছে? একটা মহা আন্দোলন, গণ অভ্যুত্থান, বড় ধরনের একটা জাগরণ কিংবা ব্যাপক ধরনের মানুষের সমাগম ঘটিয়ে একটা কিছু করা, সেটা কি আছে? সেই বিরোধী দলের কিংবা সেই দলগুলোর আছে? নাই, এটা দৃশ্যমান নাই এবং কোনো বাস্তবতাও নাই। সুতরাং আন্দোলন করে এটার সম্ভাবনা না। কিভাবে সরকার পরিবর্তন হবে? যদি রাজনৈতিক নীতি ঠিক থাকে, জনগণের কাছে যদি সেটা উপস্থাপন করা হয়, 5 বছর পর পর নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমেই এটা সম্ভব এবং এটাই স্বীকৃত পদ্ধতি। কিছুদিন আগে নির্বাচন গেল, আজ থেকে 5 মাস আগে, 4 মাস আগে 7ই জানুয়ারি নির্বাচনের মাধ্যমে একটা সুযোগ ছিল সরকার পরিবর্তনের, কিন্তু হলো না। তাহলে 24 সাল থেকে আরও 5 বছর 29 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে তখন যদি রাজনৈতিক ওরকম পরিবর্তন সম্ভাবনা থাকে, কোনো বিকল্প রাজনৈতিক দল সরকারের আওয়ামী লীগের বিপরীতে থাকে, তাহলে জনগণ সিদ্ধান্ত নেবে এবং তখন জনগণের ভোটের মাধ্যমেই এটা পরিবর্তন সম্ভব। উৎখাতের যে কথাটা হয়েছে, সরকার উৎখাত বাংলাদেশে আমরা কি দেখেছি? আমার যে বয়স কিংবা আমার দেখা, স্বাধীনতার পর থেকে একবারই হয়েছিল যে 90 সালে এরশাদের পতন, 96 সালে তৎকালীন বিএনপি সরকারের পরিবর্তন, পতন কিংবা উৎখাত হয়েছিল একটা তত্ত্বাবধায়ক সরকারের অভিন্ন দাবিতে, তৎকালীন প্রেক্ষাপটে। এর বাইরে তো আর কোনো সম্ভাবনা, কোনো দৃষ্টান্ত নাই। একে সরকার পরিবর্তন হয়েছে, 8 সালে একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল, তৎকালীন সময়ে 1/11 এসেছে 2 বছরের জন্য, 9-এর পর থেকে এই 24 সাল পর্যন্ত পরিবর্তন হচ্ছে নির্বাচনী প্রক্রিয়া পদ্ধতির মাধ্যমে। একটা স্থিতিশীল ব্যবস্থা এবং একটি প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক পদ্ধতিতে আছে। এই পদ্ধতিতে অনেকেই অংশগ্রহণ করছে না, বিরত আছে। সুতরাং সেটা আবার ভিন্ন রাজনৈতিক কারণ, রাজনৈতিক প্রেক্ষাপট। কিন্তু এখন সরকার উৎখাতের জন্য তো কোনো পরিস্থিতি, বাস্তবতা এখন নেই। এটাই হচ্ছে সত্যি কথা। এই বাস্তবতা যেহেতু নেই, সুতরাং এখন এটা মানে বিরোধী দলের রাজনীতি করা বা এই দাবি তোলা বা সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, সেটিরও কি কোনো বাস্তবতা নাই? মানে বিএনপি এখন এই সময়ের মধ্যে আগামী 5 বছরের আগে কোনো রকমের আন্দোলন করতে পারবে না? করতে পারবে, করার সেই অধিকার কিংবা রাজনৈতিক কর্মসূচি দিতে পারে, কিন্তু সেটার কার্যকারিতা, বাস্তবতা, সফলতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক, কারণ গত কয়েক বছরের যে প্রক্রিয়াগুলো হয়েছে, যে বিষয়গুলো রাজনৈতিক ঘটনা প্রবাহ দেখেছি, সেটা বলে যে এমন কোনো পরিবেশ পরিস্থিতির কোনো আলামত, ইঙ্গিত এই মুহূর্তে নেই। এটা স্পষ্ট। আপনি বলছিলেন মাইনুল ভাই, সেটি হলো যে আগামী কবছরের মধ্যে যদি আওয়ামী লীগের একটা বিকল্প রাজনৈতিক দল তৈরি হতে পারে নির্বাচনের মাধ্যমে, সেক্ষেত্রে সরকার পরিবর্তন হতে পারে। আমি নির্বাচনী প্রক্রিয়া ছাড়া আর কোনো উপায় আমি দেখি না। আওয়ামী লীগের বিকল্প রাজনৈতিক কোনো একটা দল যেটি আওয়ামী লীগের বিরোধিতা করতে পারে বা শক্তপোক্ত অবস্থানে গিয়ে নির্বাচন করতে পারে, এরকম কোনো দল তৈরি হওয়ার সুযোগ কি দেওয়া হচ্ছে বাংলাদেশে? এরকম দল তো আছে, বিএনপি আছে, দ্বিতীয় বৃহত্তম দল। বিএনপিকে তো গত 15 বছরে পুরোপুরি কোণঠাসা করে দেওয়া হয়েছে। কোণঠাসা করেছে না, কোণঠাসা করেছে বিভিন্ন কারণে, কোণঠাসা হয়েছে, কিংবা রাজনৈতিক কোনো কর্মসূচি দিয়ে সফল হতে পারেনি বিএনপি। এটা আপনাকে অবশ্যই মানতে হবে। আমরা দেখেছি 28শে অক্টোবর ছিল গত বছরের একটা বড় একটা প্রেক্ষাপট এবং একটা সংকটময় দিন। আমরা এখানে বসে এই টেবিলে বসে আলোচনা করেছি কি হবে 28শে অক্টোবর, হয়ে গেল। তারপরের পরিবেশ পরিস্থিতিগুলো দেখলাম। সুতরাং ওইরকম কোনো বড় কর্মসূচি দিয়ে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না আপাতত। আমি একটা বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই আরো কিছু প্রশ্ন আছে, জেনে নেব আপনাদের কাছে। একটা বিরতি নিচ্ছি জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইটে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইট, সোনিয়া হক আপনাদের সাথে আছে। আজকে আলোচনার বিষয় রেখেছি রাজনীতিতে ডানবাম নিয়ে কথা বলতে বলতেই আসলে আরও একটি প্রসঙ্গ এসেছে, সেটি হলো আমরা জানি যে গতকাল 1 মে ছিল এবং মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন, এবং জনাব ওবায়দুল কাদের সাহেব একটি মন্তব্য করেছেন, মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য। বাস্তবতা আসলে কি রাজিকুজ্জামান রতন? আমি যদি এই অংশে আপনার প্রসঙ্গ দিয়ে, আপনার মতামত দিয়ে শুরু করতে চাই। তার সঙ্গে একটু কথা বলতে চাই যে শুরুতেই যে প্রধানমন্ত্রী বলছেন যে বামপন্থীরা নাকি 90 ডিগ্রি ঘুরে গিয়েছে। আসলে ডিগ্রির হিসাবটা বোধহয় ঠিক হয়নি। 90 ডিগ্রি মানে পারপেন্ডিকুলার হওয়া। আসলে তিনি হয়তো বলতে চেয়েছিলেন যে 180 ডিগ্রি ঘুরে গেছে, তো যাই হোক এটা তার
ভুল হতে পারে, প্রধানমন্ত্রী যে ভুল করেন, মানে দুই মেরু এক হয়ে গেছে। হ্যাঁ, 2 মেরু 90 ডিগ্রিতে হয় না, 180 ডিগ্রি। 180, হ্যাঁ, 2 মেরুর কথা বলেন নাই, 90 ডিগ্রির কথা বলেছেন ইনি। আচ্ছা, যাই হোক, আচ্ছা, আওয়ামী লীগেও কিন্তু তার যাত্রাপথে অনেকবার তার ট্রান্সফরমেশন হয়েছে। আওয়ামী লীগ তো 1949 সালে 23শে জুন যখন হয়েছিল, তখন তার নাম কি ছিল? পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, এবং তার পাকিস্তানের নামটা ছিল নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। সেখান থেকে 1955 সালে গিয়ে সে আবার আওয়ামী লীগে রূপান্তরিত হয়েছে। তার মানে যাত্রাপথে অনেক ধরনের পরিবর্তন একটা রাজনৈতিক দলের হয়। আওয়ামী লীগ একসময় সমাজতন্ত্রের কথা বলতো, এখন মুক্তবাজার অর্থনীতির কথা বলে। তো ফলে তার ট্রান্সফরমেশন হচ্ছে। যে এরশাদের বিরুদ্ধে আমরা 9 বছর লড়াই করেছিলাম, সেই এরশাদ আওয়ামী লীগের নির্ভরযোগ্য মিত্রশক্তি হয়েছিল। যে এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম করেছে, সেই এরশাদ আওয়ামী লীগের ক্ষমতার সহযোগী তারা হয়েছিল, কোনো অসুবিধা হয়নি। ফলে এই ধরনের এক হয়ে গিয়েছিল। আবার আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের নেত্রী একসময় বলেছেন, আমি পাকা পাকা বামগুলোকে আমার সঙ্গে নিয়েছি, ফলে তার সঙ্গে পাকা বামগুলোও আছে এখন। ফলে এই কথাগুলো যখন বলেন, তখন আসলে অনেক ধরনের বিতর্ক তৈরি করে। আসলে তো কথার কথা, মূলত এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে যে একটা সার্বিক বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেখান থেকে হয়তো কর্মীদেরও দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি এই কথা বলতে পারে। একটা জুজুর ভয় দেখাতে পারে যে সবাই মিলে আমাদেরকে ধরছে, এখন আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার, এখন আর দলের মধ্যে যেন কন্ট্রোল না থাকে, এরকম হতেও পারে, আমি জানি না। তো আর একটা জিনিস খুবই খারাপ বিষয় লেগেছে, সেটা হলো যে যারা বুদ্ধি বিক্রি করে খায়। এখন আমরা যারা এখানে আছি তারা সবাই কিন্তু বুদ্ধি বিক্রি করে খাই। আইনজীবী, তিনিও বুদ্ধি বিক্রি করে খান, আপনি টকশো উপস্থাপনা করেন, ইনি সাংবাদিকতা করেন, হ্যাঁ, ফলে প্রত্যেকেই তো বুদ্ধিভিত্তিক কাজে কিছু। তাহলে বুদ্ধিজীবী বলতে এখন কিভাবে মানুষকে হেয় করাটা কি কোনো ভালো কাজ? ভালো কাজ না। তাহলে যে ক্ষেত্রে সমালোচনা হবে সেই ক্ষেত্রে সমালোচনা করলেই হয়, কিন্তু একটা সেকশনকে কখনো যেন অসম্মানিত করা না হয়। আচ্ছা, এখন আমরা যদি বলি যে ক্ষমতায় যারা থাকেন তারা কিন্তু সমালোচনার মধ্যে পড়েন, দুটো কারণে পড়েন। যেহেতু ক্ষমতায় থাকার কারণে তারা রাষ্ট্র এবং প্রশাসনকে কাজে লাগাতে পারেন, পুলিশকে কাজে লাগাতে পারেন, আর্মিকে কাজে লাগাতে পারেন, তারা প্রশাসনকে কাজে লাগাতে পারেন এবং তা লাগিয়ে বিরোধী দলকে দমন করতে পারেন। আর জনগণের ট্যাক্সের টাকাটাকে তারা ব্যবহার করতে পারেন, সেটা তারা নানা কাজে। তাহলে বিরোধী দলের হাতে কি থাকে? কিছুই থাকে না, সমালোচনা করা ছাড়া তার কোনো অস্ত্র তারা থাকে না। ফলে বিরোধী দল সবসময়, পৃথিবীর সমস্ত দেশেই বিরোধী দলের কাজই হচ্ছে একটা কার্যকর বিরোধিতা ছাড়া একটা সঠিক পদ্ধতিতে দেশ পরিচালনাও হতে পারে না। এই জন্য বিউটি অফ ডেমোক্রেসির মধ্যে এটা বলা ছিল না, ডিবেট থাকতে হবে, ডিসকাশন থাকতে হবে। এটা না থাকলে আবার ডেমোক্রেসি কীভাবে অপারেট করবে? এখন ডিবেট করলেই কিন্তু তার বিরুদ্ধে নানা ধরনের অপবাদ দেওয়ার একটা প্রবণতা আছে। এখন আসি আমরা মূল কথায়, যে স্বাধীনতার আমরা যদি এখন 52 বছর পরে দেশটার চিত্র যদি দেখি, আমাদের 7,36,00,000 শ্রমশক্তি, তার মধ্যে শতকরা 85% হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতের। তাদের কোনো নিয়োগপত্র নাই, পরিচয়পত্র নাই, তাদের মজুরির ঠিক ঠিকানা নাই, তাদের কর্মঘণ্টা নাই। তাহলে এই মানুষগুলো আবার দেশের অর্থনীতির 50%, আমাদের এই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের যে ওয়ার্কাররা আছে, তারাই কিন্তু 50%-এর বেশি দেশের অর্থনীতিকে তারা তৈরি করছে। এরা একদিকে উৎপাদক শুধু না, এরা আবার ভোক্তাও। এরাই তো লুঙ্গি কেনে, এরাই গামছা কেনে, এরাই স্যান্ডেল কেনে। আমরা গার্মেন্টস শ্রমিকদের ক্ষেত্রে একবার হিসাব করে দেখিয়েছিলাম যে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাড়ালে দেশের অর্থনীতিতে তার কী প্রভাব পড়ে। 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক যদি 1000 টাকা দামের একটা করে জুতা স্যান্ডেল কেনে, তাহলে 400 কোটি টাকার জুতা স্যান্ডেল বিক্রি হয়। আর ওই আমাদের 336 যদি গার্মেন্টস মালিক, তারা যদি 20,000 টাকা দামের জুতা স্যান্ডেলও কেনে, 13.5-14 কোটি টাকার বিক্রি হয়। আর 20,000 টাকার জুতা স্যান্ডেল মানে বিদেশি জিনিস। ফলে আমরা বলেছিলাম যে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে গেলে শ্রমজীবী মানুষের হাতে ন্যায্য মজুরিটা আসতে হবে। এখন পর্যন্ত আমাদের জাতীয় ন্যূনতম কোনো মজুরি তৈরি হয়নি। এখন ধরুন অনেক দেশ আমাদের দেশের চেয়ে মাথাপিছু আয় পিছিয়ে আছে। আমাদের মাথাপিছু আয় $2,765, কম্বোডিয়ার মাথাপিছু আয় $2,000। কম্বোডিয়ার শ্রমিকের মজুরি বাংলাদেশের শ্রমিকের দ্বিগুণ। নেপালের মাথাপিছু আয় $1,375, নেপালের শ্রমিকের মজুরি বাংলাদেশের চেয়ে বেশি। আবার বাংলাদেশ থেকে যে শ্রমিকরা দেশের বাইরে যান, তারা $22 বিলিয়ন দেশে পাঠান রেমিটেন্স হিসাবে। কস্ট অফ মাইগ্রেশন আমাদের দেশের সবচেয়ে বেশি, এটা শ্রীলঙ্কার চেয়ে বেশি, নেপালের চেয়ে বেশি, ভারতের চেয়ে বেশি। বিদেশ যেতে গেলে 4 লাখ 5 লাখ টাকা খরচ করে তাকে যেতে হয়। ফলে খরচ বেশি করে যায়। ফলে দেশের মধ্যে কাজ করলে মজুরি কম পায়, বিদেশে যেতে গেলে বেশি খরচ করে যায়। তো এই ক্ষেত্রে কি রাষ্ট্রের একটা ভূমিকা থাকবে না? রাষ্ট্র কি তাদের পাশে দাঁড়াবে না, দেখবে না? এই সমালোচনাটা কি আমরা তাহলে করবো না? আচ্ছা, তারপরে কি যদি ধরি বাংলাদেশের রপ্তানির সবচেয়ে প্রধান খাত যদি গার্মেন্টস খাত ধরি, পৃথিবীর 29টা দেশ গার্মেন্টস পণ্য রপ্তানি করে, তার মধ্যে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় বৃহত্তম, চীনের পরেই বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের মজুরি হচ্ছে বিশ্বের মধ্যে সর্বনিম্ন।
তা এটা তাহলে এটা নিয়ে কি আমরা তাহলে কথা বলবো না? আচ্ছা, ধরুন আমাদের দেশে কর্মক্ষেত্রে যদি কেউ আহত নিহত হয় তার ক্ষতিপূরণের আইনগত বিধানটা কি আছে? যদি কেউ কর্মক্ষেত্রে কারো যদি হাতের বুড়ো আঙুলটা কেটে যায়, ক্ষতিপূরণ কত নির্ধারণ করা হয়েছে জানেন? 60,000 টাকা। আচ্ছা, একটা মানুষের বুড়ো আঙুল কেটে গেলে সে তো কাপটাও ঠিক মতো ধরতে পারবে না, তার ক্ষতিপূরণ হচ্ছে 60,000। আমরা এটা নিয়ে কি কথা বলবো না? এটা কি কোনো ক্ষতিপূরণ হলো? এই ক্ষতিপূরণের হারটা কি আমরা পাল্টানোর কথা বলবো? আপনারা কথা বলছেন, সেই কথাগুলো কি কেউ শুনছে? শুনছে না। ওকে, আমি একটু মুক্তাপার কাছে আসি। আপনারা কথা বলছেন, ওই যে বাম সংগঠনের কথা আমরা বলছিলাম, অভিযোগের তীর ছুটছিলাম, তারা সরকার উৎখাত করতে চায় এবং সেখান থেকে আসলে রাজিকুজ্জামান রতন একটু অভিযোগ করেছে যে শ্রমজীবী মানুষের কথা বলেছেন, মেহনতি মানুষের কথা বলেছেন ওবায়দুল কাদের সাহেব, ভাগ্য উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য, কিন্তু আসলে বলা হলেও আপনারা কথা শুনছেন না। নূরজাহান বেগম, দেখুন, আমি আপনাকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, উনি শ্রমিকদের অনেক অধিকারের কথা বললেন, ভালো কথা, আমরাও তো চাই, তাই না? বাংলাদেশে শ্রম উন্নয়নে যা কিছু করা হয়েছে, শ্রমিকদের উন্নয়নে যা কিছু করা হয়েছে সেটা শেখ হাসিনার সরকারই করেছে। এটা শুধু আমার বক্তব্য নয়, এটা শেখ হাসিনা করে দেখিয়েছেন, এটা সবাই জানে। এখন আমি আমাদের সাধারণ সম্পাদক যে বক্তব্য রেখেছেন, পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই, আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটেই ক্ষমতায় এসেছে, কারণ জনগণ বিশ্বাস করে যে আওয়ামী লীগকে ভোট দিলে তারা কিছু পায়, আর মানুষ তার কাছেই চায় যার কাছে থেকে পায়। অতএব আওয়ামী লীগ এই জন্য জনগণের সমর্থন পেয়ে বারবার ক্ষমতায় আসে। অনেকগুলো প্রশ্ন এখানে এসেছে, সেগুলোর উত্তরটাও আমি দেই। বলেছে যে বাংলাদেশে নাকি কোনো দল নাই। কেন? নিত্য নতুন দল নিবন্ধিত হচ্ছে তো, না নাই কে বলছে? অনুমতি, নির্বাচন কমিশন অনুমোদন দিচ্ছে, নিত্য নতুন দল নিবন্ধিত হচ্ছে না। হ্যাঁ, আর বিএনপির কথা বলেছে, বিএনপি কেন তাহলে আন্দোলন চাঙ্গা করতে পারছে না? সেটা তো বিএনপির ব্যর্থতা। আমাদের কথা বলে আমরা 173 দিন হরতাল করেছি, ঠিক আছে, আমাদের সেই হ্যাডম আছে দেখে আমরা করতে পেরেছি, জনগণকে আমরা জাগাতে পেরেছি। কারণ জনগণ জেগেছে কেন? আমাদের দাবিটা ছিল যৌক্তিক, সেই যৌক্তিক আন্দোলনে জনগণ সাড়া দিয়েছে, জেগেছে। আর বিএনপি বা ওনাদের জোটের যে আন্দোলন, সেটার মধ্যে যৌক্তিকতা খুঁজে পায় না। তার মানে মুক্তাপা, আপনি কি এটা বুঝাতে চাচ্ছেন যে আন্দোলন চাঙ্গা করতে হলে 173 দিন বা তার বেশি ধর্মঘট ডাকতে হবে? না, আমি সেটাও মনে করি না। আমি মনে করি আন্দোলন করতে হলে একটা ভালো ইস্যু লাগে। আন্দোলন কি নিয়ে করবে? জনগণ মনে করবে যে জনগণের সাথে রিলেটেড যৌক্তিক যদি কোনো কিছু হয়, জনগণ অবশ্যই সমর্থন করবে। কিন্তু জনগণ যদি দেখে যে না, এটা শুধুমাত্র আন্দোলন করার জন্য আন্দোলন, এটার পেছনে কোনো লজিক নেই, তাহলে সেই আন্দোলনে জনগণ সাড়া দিবে না। আর আমাদের সাধারণ সম্পাদক যে কথা বলেছেন, আমি সে ব্যাপারে বলতে চাইবো যে দেখুন, বিএনপি জামাত এই অপশক্তি যতবার ক্ষমতায় এসেছে ততবার কিন্তু আমরা কি দেখেছি, জনগণকে তারা কিছু দিতে পেরেছে? দেয়নি, দিয়েছে শুধু দুঃশাসন, অপশাসন। আপনি এই যে শ্রমিকদের কথা বললেন, রতন ভাই, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলি, হ্যাঁ, বিএনপি যারা জোট, তারা শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলে, অথচ শ্রমিকরা তাদের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। বেতন বোনাসের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের বুকে গুলি করেছে বিএনপি আমলে। বিদ্যুতের পাটকলগুলো সব বন্ধ করে দিয়েছেন, সেই শ্রমিকগুলো। তারপরে আদমজি আমলে পাটকল বন্ধ করে দেওয়া হয়েছে। সারের দাবিতে আন্দোলন করার ফলে গুলি করে কৃষকদেরকে হত্যা করেছে। বিদ্যুতের দাবিতে আন্দোলন করেছে কানসাটে, সেখানে সাধারণ জনগণকে গুলি করে মেরেছে। হ্যাঁ, বরং এই যে গার্মেন্টস শ্রমিকদের যে বেতন ভাতা, আওয়ামী লীগ সরকারই এই বিভিন্ন দফায় ক্ষমতায় যখন ছিল বা আছে, তখন দফায় দফায় বাড়িয়েছে। বিএনপি কিন্তু কিছুই করতে পারেনি। আজকে রাজিকুজ্জামান রতন ভাই বললেন যে 2765, প্রায় 3000-এর কাছাকাছি। আর যেই আমলে বিএনপি রেখে গিয়েছিল সেটা ছিল $543 মার্কিন। হ্যাঁ, মাথাপিছু আয় এখন হলো $2765 প্রায় 3000-এর কাছাকাছি। মাথাপিছু আয় বেড়েছে, কিন্তু আপা মানুষের জীবন মান কি বেড়েছে কিনা? মানুষের জীবন মান বেড়েছে। হ্যাঁ, আমি বলি, আমি ব্যক্তিগত দলীয় যাই বলেন, মানুষের জীবনযাত্রার মান অবশ্যই বেড়েছে। আগে আমরা কি দেখতাম, আমি তো গ্রামের মেয়ে, গ্রামে যাই, আমি জনগণের কাছে যাই। আগে দেখতাম যে মানুষের গায়ে একটা গেঞ্জিও থাকতো না, পায়ে এক জোড়া জুতাও থাকে না। এখন মানুষ 2 বেলা খেতে পায় অন্তত। মানুষের ঘরে আগে দেখতাম যে মাটির ইয়েতে করে, মানে মাটির থালাতে করে ভাত খায়। এখন মানুষ অন্তত মেলামাইন বা একটা ভালো স্টিলের একটা প্লেটে ভাত খায়। মানে সেটা যে পরিমাণে খাক না কেন, তারা এখন এক মেলামাইনের প্লেটে ভাত খায়, তার মানে জীবন মান উন্নয়ন হচ্ছে না। তারপরে আগে শীতকালে মানুষ কি করতো, শীতে কাঁপতো। এখন এরকম দেখি না গ্রাম অঞ্চলে গেলে, মানুষ অন্তত একটা সোয়েটার পায়। কথাগুলো কেন বললাম, এটা
একটা চিত্র বললাম যে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে, এটা সারা পৃথিবী ব্যাপী। আজকে হয়তো বলবেন আপনি যে জিনিসপত্রের দাম বেশি, দেখুন করোনা মহামারী থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সারা পৃথিবী ব্যাপী যে একটা অর্থনৈতিক মন্দা চলছে, এটা তো শুধু বাংলাদেশে না, এটা তো সারা পৃথিবীতেই চলছে। বাংলাদেশ একটু দীর্ঘায়িত হচ্ছে বলে মনে হয় না আপা? কিন্তু বাংলাদেশ একটু দীর্ঘায়িত হয়েছে বাংলাদেশে। তারপরেও এই সরকার 7ই জানুয়ারি সরকার গঠন করার পরে ফার্স্ট প্রায়োরিটি এবং নির্বাচনী ইশতেহারও ছিল যে দ্রব্যমূল্য জনগণের সহনীয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা। সেই জন্য একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যারা কিনা জিনিসপত্রের দাম বাড়াচ্ছে তাদের ব্যাপারে ধরপাকড় চলছে এবং সরকারের তীক্ষ্ণ নজর আছে, মন্ত্রীদেরও নজর আছে। অসংখ্য ধন্যবাদ এই অংশে, অসংখ্য ধন্যবাদ। আমি একটু মাইনুল আলম ভাইয়ের কাছে চলে যেতে চাই। নূরজাহান বেগম মুক্তা বলছিলেন যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য, এমনটাই বলেছেন জনাব ওবায়দুল কাদের সাহেব। তারই প্রেক্ষিতে আলোচনাগুলো এসেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এই বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত নূরজাহান বেগম মুক্তা থেমেছেন। মাইনুল ভাই, আমি আপনার কাছে বাস্তবতা জানতে চাই, বাস্তব চিত্রটা কেমন? দ্রব্যমূল্য অবশ্যই দ্রব্যমূল্যর মানুষের জীবনমান বেড়েছে, কিন্তু আসলে সেটির কোয়ালিটিটা কিরকম? আমার এখন দেখুন, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রেস কনফারেন্স হয়েছিল ওখানে এই প্রসঙ্গটা এসছে। উনি একটি কথা বলেছেন, এখন মানুষ ডাল ভাত মাছ এর বাইরে মাংস মুরগি ডিম এগুলো চাচ্ছে এবং এগুলোর দাম নিয়ে আলোচনা হচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে কিংবা বিভিন্ন প্রসঙ্গ তুলেছেন। কারণ মানুষের চাহিদা বেড়েছে, খাবারের মান বেড়েছে এবং মানুষের অবস্থার উন্নতি হয়েছে, এটা সত্য। একজন দিনমজুরও আমার জানা মতে, আমি অনেককে জানি, কিংবা নিম্ন আয়ের মানুষও একটা ডিম খাওয়ার চেষ্টা করেন কিংবা এ ধরনের একটা তার মনোবৃত্তি এবং পারচেজিং পাওয়ার এসেছে। কিন্তু দ্রব্যমূল্য নিয়ে যখন কথা বলবেন তখন অবশ্যই দ্রব্যমূল্যের পরিস্থিতি দেখতে হবে। এখন মূল্যস্ফীতি যখন আমাদের 10-এর কাছাকাছি প্রায় 2 ডিজিট ছুঁয়ে 9.4, 6, 8 হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে দ্রব্যমূল্যের অবস্থাটা কী। দ্রব্যমূল্য বাড়ছে, এটা মুক্তবাজার অর্থনীতিতে এটা মনিটরিং এবং নিয়ন্ত্রণের মাধ্যমে এটা সীমিত কিংবা চেপে রাখা যায়। চাহিদা যখন বাড়ছে তখন জিনিসের দাম কমে আসে, কিন্তু এখানে হলো চাহিদা বাড়ছে, জিনিসের দামও বাড়ছে। আর সংকট হলে আরও দাম বাড়ে। কারণ সংকটটা হয় কেন? সরবরাহ ব্যবস্থা যদি ঠিক থাকে তারপরও সংকট দেখি। উৎপাদন এবং সরবরাহ আমদানি সব ঠিক থাকলেও এগুলো দেখি যে বাড়ছে। কারণ হচ্ছে এক শ্রেণীর মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট, যেটা বহুল আলোচিত শব্দ, এরা এই কাজগুলো করছে। পরিবহন ব্যয় জায়গায় জায়গায় যে অতিরিক্ত খরচ, যে চাঁদাবাজি, বিভিন্ন টোল দিতে হয়, এক্ষেত্রেও একটা বড় কারণ এই যে মূল্য কিন্তু আপনি তৃণমূল পর্যায়ে যান, কৃষক দাম পাচ্ছে না, কৃষক তার উৎপাদন খরচ উঠাতে পারছে না এবং সব মিলে একটা নেতিবাচক প্রভাব কৃষকের মধ্যে, কৃষকের মাথায় হাত খবরে বেরোচ্ছে। এখন দ্রব্যমূল্যটা যেটা নির্ভর করে কিছুটা উৎপাদন এবং বেশিরভাগ আমদানিটা আমরা তখনই করতে পারি যখন সার্বিক বৈশ্বিক অবস্থাটা ঠিক থাকে। কিন্তু ইউক্রেন যুদ্ধ পরবর্তী, করোনা পরবর্তী, ইউক্রেন যুদ্ধ পরবর্তী এবং অতি সম্প্রতি যে মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি আছে, সেখানে আমরা এই আমদানি ব্যবস্থাটার উপর আমরা একটা ব্যাপক প্রভাব পড়েছে এবং বৈশ্বিক যে যোগাযোগ পরিবহন ব্যবস্থা তার উপর প্রভাব পড়েছে। এটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব দেশেই এর প্রভাবগুলো ছাপিয়ে মাইনুল ভাই যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, মন্ত্রী এমপিরা প্রতিদিনই এটি দেখাশোনা করছেন, এটি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। রমজান মাস গেল, তার প্রভাব পড়েছে। হ্যাঁ, রমজান মাস গেল অবশ্যই অনেক প্রভাব পড়েছে। আপনি তরমুজ নিয়ে যে হইচই হলো, প্রভাব পড়েছে। কিন্তু ব্রয়লার মুরগি এখনো 240 টাকা বিক্রি হচ্ছে। হ্যাঁ, সেটা দুই একটা উপাদান আছে, কিন্তু পেঁয়াজ তেলের দাম একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে, সীমার মধ্যে। সুতরাং আপনি একটি পণ্য যদি নিয়ন্ত্রিত হয় আরেকটি পণ্য বেড়ে যায়, কারণ ওই পর্যায়ে যারা এই কারসাজিগুলো করে তারা সক্রিয়। এখন সরকারের উচিত এই যে মজুদদার কারসাজি কিংবা এই যে সিন্ডিকেট নেটওয়ার্কিং আছে, এটার উপর হাত দেওয়া, যেটা আজকে বাণিজ্যমন্ত্রীকে বলা হয়েছে। উনি ব্যবস্থা নিয়েছেন কিছু কিছু, কিন্তু আরও পর্যাপ্ত নেওয়া দরকার। একটা স্থায়ী নেটওয়ার্কিং ব্যবস্থা, মনিটরিং ব্যবস্থা শুধু সরকার উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিলে, মন্ত্রী পর্যায় থেকে বলা হলেও হবে না। এটা যারা দায়িত্বপ্রাপ্ত
কতগুলো প্রতিষ্ঠান আছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে, তাদের এটা করতে হবে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ মাইনুল ভাই। এই অংশে আমি আসলে এই টপিকটা ছাড়তে চাই। আমি একটু রাজিকুজ্জামান রতন ভাই, আপনার মানে এই অংশে আসলে একেবারেই কম সময় দিব। উপজেলা নির্বাচন নিয়ে একটু ছোট করে জেনে নিতে চাই। আপনি বলছিলেন যে উপজেলা নির্বাচনে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে আওয়ামী লীগ দলটির মধ্যেই, বিএনপি যেহেতু অংশগ্রহণ করছে না। আপনাদের কেন মনে হচ্ছে যে তাদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে, যদি সংক্ষেপে একটু ছোট্ট একটা কথা বলে নেই যে ইউক্রেন যুদ্ধের প্রভাব তো শুধু বাংলাদেশে পড়েনি, শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গিয়েছিল, তারা মুদ্রাস্ফীতি এখন 4%, আর ভারতের মুদ্রাস্ফীতি হচ্ছে যদি তেল বাদ দিই তাহলে 3.61, আর যদি তেল সহ হলে 5.19%। তার মানে মুদ্রাস্ফীতি শুধু কি বাংলাদেশে ধাক্কা দিচ্ছে, এই প্রশ্নটা আসতে পারে। আর তারপরে আরেকটা বিষয় যেটা বললেন যে উপজেলা নির্বাচনে দেখুন, দলের পক্ষ থেকে আওয়ামী লীগ বারবার বলেছিল, এমনকি এটা নির্বাচনী আচরণবিধি বলি অথবা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কথাও যদি বলি, তারও পরিপন্থী তারা বলেছিলেন যে আত্মীয় স্বজনকেও নির্বাচনের জন্য না দাঁড়ায়। তার মানে এমন একটা সিন্ডিকেট, ব্যবসা যেমন মনিল ভাই যেটা বললেন, ব্যবসায়ীর ক্ষেত্রে যেমন একটা সিন্ডিকেট, রাজনীতিতে একটা সিন্ডিকেট। এবং প্রধানমন্ত্রী বলতে বাধ্য হয়েছেন যে একজন এমপি, তার স্ত্রী চেয়ারম্যান, তার ছেলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এরকম করে গোটা একটা এলাকাগুলো একটা ইজারা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এটা দলের মধ্যে একটা প্রচণ্ড অসন্তোষ তৈরি করছে, কিন্তু আবার দল এটাকে কন্ট্রোল করতে পারছেন না, যে কারণে আবার স্পিকারেরও এখন একটা ভূমিকা পালন করার কথা বলছেন। তার মানে এটা বোঝা যায় যে উপজেলা নির্বাচন আসলে নির্বাচন তার গণতান্ত্রিক চরিত্রটা যেমন হারাচ্ছে, শুধু না, নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলটা কি দাঁড়াবে? এর ফল হচ্ছে যে নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হয় বলে আমরা মনে করি, সেই নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষ যদি আস্থা হারিয়ে ফেলে, মুখ ফিরিয়ে নেয়, তাহলে বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক চরিত্রটা কিন্তু আর থাকবে না। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ রাজিকুজ্জামান রতন। আমি আসলে এই প্রসঙ্গে চলে যেতে চাই নূরজাহান বেগম মুক্তা আপনার কাছে। মুক্তা আপা, যেটা আমরা শুনছিলাম রতন ভাইয়ের কাছ থেকে, এবং সেই সাথে আমরা আজকে জানি যে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব ঠেকাতে স্পিকারকে ইসির চিঠি, ইলেকশন কমিশনার স্পিকারকে চিঠি দিয়েছেন, এবং আপনাদের দলের পক্ষ থেকে আসলে বিষয়গুলোকে কন্ট্রোল করা যাচ্ছে না, এমনটাই অভিযোগ আছে। আপনার মতামত? দেখুন, আমাদের দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, আমরা প্রতিদিনই প্রায় ওনারা বলছেন এই ব্যাপারটাতে যে মন্ত্রী এমপি এবং তাদের স্বজন যারা আছে তারা নির্বাচনে প্রার্থী হতে পারবে না, তবে যদি এর মধ্যে কেউ আগেই নির্বাচিত হয়ে থাকে তার ক্ষেত্রে ভিন্ন কথা। এই কথাটা কেন বলছে? দেখুন, হয় কি, দল যখন একটা না ক্ষমতায় থাকে তখন অনেকেই হয়তো একটু প্রভাব খাটাতে চায়। যেমন আমি আপনাকে বলি একটা কথা, আপনি যদি একটা এলাকার এমপি হন, আপনার মন চাইবে, এটা আপনি কি উত্তর দিবেন সেটার অপেক্ষা আমি করব না, আপনি চাইবেন আপনার এলাকায় একটা প্রভাব থাকুক, আপনার উপজেলাতে যিনি হবেন তিনি আপনার লোক হন। এটা কি জাতীয় ইলেকশনের সময় আপনাদের মনে ছিল না আপা? দেখুন, আমি আপনাকে বলছি, এটা তো আর জাতীয় ইলেকশন না, এটা হলো উপজেলা ইলেকশন। মানে আপনাদের মন্ত্রী এমপিরা যে প্রভাব ফেলতে পারে এটা মনে ছিল? মন্ত্রী এমপিরা, আমি যেটা বলি, জাতীয় যে ইলেকশনটা হয়েছে সেটাও আমাদের দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে নৌকা প্রতীক, এবং আমাদের দল থেকে আবার অন্যরা আবার স্বতন্ত্র ইলেকশন করেছে। সেই ক্ষেত্রে যে নির্বাচিত হওয়ার মতো যাকে জনগণ পছন্দ করেছে সেই জিতে এসেছে। যদিও একটু দ্বন্দ্ব হয়েছে, আমরা সেই স্যাক্রিফাইসটুকু কেন করেছি, বিএনপির মতো দল নির্বাচনে না আসে, এটাকে যেন অংশগ্রহণমূলক করা যায়। এখনো কিন্তু আমরা আমাদের যে দলীয় প্রতীক নৌকা কিন্তু এবার থাকছে না, এবার কিন্তু অন্যান্য প্রতীকে হবে, কিন্তু দলীয় প্রতীক থাকছে না। এবং এই বিএনপিও কিন্তু দেখুন, বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই ইলেকশনে যেতে চাচ্ছে, এবং অনেককে কিন্তু প্রতিদিনই প্রায় বহিষ্কারের নাটক চলছে বিএনপিতে। তারপরও কিন্তু বিএনপির নেতাকর্মীরা, আমার কাছে নামধাম আছে, তারা বলছে যে না, আমরা বহিষ্কারের পরোয়া করি না, আমরা ইলেকশন করব। কারণ তিনটা কারণে তারা ইলেকশনে যেতে চাচ্ছে। প্রথম কথা হলো, যেহেতু আওয়ামী লীগ এখানে নৌকা প্রতীক দেয়নি, তাদের জিতে আসা সহজ হবে। দ্বিতীয়ত হলো, জনগণের কাছে একটা দায়বদ্ধতা আছে, সেটা তারা ফিল করে। তৃতীয়ত হলো যে তারা মনে করে যে নির্বাচনে যদি না আসে তাহলে দল যেভাবে এখন বিচ্ছিন্ন অবস্থায় আছে, বিক্ষিপ্ত, এই দল একদম শেষ হয়ে যাবে। অতএব এটার মাধ্যমে হলো আমাদেরকে ইলেকশনে আসতে হবে। কিন্তু বিএনপির যারা কেন্দ্রীয় নেতা তারা মনে করে যে যেহেতু এটা স্থানীয় নির্বাচন, এটা দিয়ে তার সরকার পরিবর্তন হবে না, এই জন্য ওনাদের এই নির্বাচনে আগ্রহ কম। অসংখ্য ধন্যবাদ মুক্তা আপা, অসংখ্য ধন্যবাদ। আমি চলে যেতে চাই মাইনুল ভাই আপনার কাছে। উপজেলা নির্বাচনী প্রসঙ্গ ছিল এবং সেটি দিয়ে শেষ করতে চাই। বিএনপির অংশ না নেওয়া আওয়ামী লীগকে কতটুকু সুবিধা দিবে বলে আপনি মনে করেন? না, আওয়ামী লীগকে সুবিধা দিবে, আওয়ামী লীগ বেশিরভাগ উপজেলায় জিতবে। কারণ প্রার্থিতা যখন আসে তখন স্থানীয় ভিত্তিক প্রতীকবিহীন নির্বাচন, বিএনপির প্রার্থীরা কেউ প্রতীক ছাড়া এই ধরনের এই নির্বাচনের সুযোগ নিয়েছিল, কিন্তু দলের নির্দেশে
সরে গেছে, কাউকে বহিষ্কার করা হচ্ছে। বিএনপি বোধহয় 60 জনের মতোকে বহিষ্কার করেছে। তো এখন এটা তো দলীয় নির্বাচন না, প্রতীকবিহীন নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় একটি উপজেলায় যে সম্ভাবনা আছে, কাজ করেছে, জনগণের কাছে যার যাতায়াত আছে, সুসম্পর্ক আছে, জনগণের পাশে দাঁড়ায়, উনি প্রার্থী হবেন। উনি যোগ্যতার বিচারে উনি যদি জয়লাভ ভালো হন তাহলে জয়লাভ করবে। এটা এখন দলীয় লেবাস যেহেতু হয়ে গেছে, বিগত নির্বাচনগুলো হয়েছে, এবং বিএনপি একটা রাজনৈতিক স্ট্যান্ডে আছে, রাজনৈতিক অবস্থান, কোনো নির্বাচনে যাব না, বর্জন বয়কট। এবং এটা সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচন এবং ছোট ছোট নির্বাচনেও যাচ্ছে না। আমি জানি না এটার শেষ কোথায় কিংবা কি এর বিকল্প কি, সেটাও বিএনপি বলেনি। আন্দোলন করবে, আন্দোলন করুক, দেখা যাক আন্দোলনটা হয় কিনা। কিন্তু ব্যাপারটা হচ্ছে স্থানীয় নির্বাচন হবে স্থানীয় ভিত্তিক, ইস্যু ভিত্তিক। কারণ জনগণের ভালো মন্দ দেখবে, স্থানীয় উন্নয়নগুলো দেখবে। জনপ্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান উপজেলার একটা বড় গুরুত্বপূর্ণ টায়ার। থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এই স্থানীয় সরকারের এই অংশটা, এই পর্যায়টা এটা একটা ভালো কনসেপ্ট যদি পুরোপুরি স্বশাসিত ক্ষমতাবান উপজেলা পরিষদ হয়। চেয়ারম্যান হওয়ার জন্য যে দৌড়, যে চেয়ারম্যান হবে আজকে, ভবিষ্যতে সে এমপি হওয়ার জন্য যোগ্য হবে। আমরা দেখেছি যে সংসদ নির্বাচনে বহু প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান কিংবা উপজেলা থেকে পদত্যাগ করে সংসদ সদস্য দাঁড়িয়েছে এবং হয়েছেও। আওয়ামী লীগেরই অন্য নেতারা স্থানীয় পর্যায়ে এসছে। সেই ধারাবাহিকতায় নির্বাচন হচ্ছে। এখন বিএনপি নাই আওয়ামী লীগকে সুবিধা দেবে, আওয়ামী লীগের আবার ভেতরে একাধিক প্রার্থী, আরেকটা বিতর্কিত ইস্যু, সে নিয়ে ভিন্ন আলোচনা করা যেতে পারে। প্রভাবশালী এমপি, মন্ত্রী, নেতাদের আত্মীয় স্বজন, পরিবারের সদস্যরা উঠবে কিনা, নির্বাচনে দাঁড়াবে কিনা, ওই এমপি সাহেব তার পরিবারের সদস্যের জন্য কোনো প্রভাব সৃষ্টি করে কিনা, মন্ত্রী সাহেব করে কিনা, এগুলো একটা বড় প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ মাইনুল ভাই। আজকের মতো শেষ করতে হচ্ছে, সময় আমার হাতে একেবারে কম। মাইনুল আলম, রাজিকুজ্জামান রতন এবং নূরজাহান বেগম মুক্তা, আমি তিনজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাচ্ছি। দর্শক যারা এতক্ষণ ছিলেন জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটের সাথে, আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।